এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আরহাম, তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব, তাই তুই কোনোভাবেই আমার কাছে স্বামীর অধিকারের আশা করিস না। জি আপু, আমি আগেই বুঝেছিলাম আপনি এই বিয়েতে রাজি নন। সমস্যা নেই, আপনি আপনার মতো থাকুন, আমার কোনো সমস্যা নেই। তুই কেন এই বিয়েতে রাজি হতে গেলি? আরে ভাই, তোকে আমি জন্মাতে দেখেছি, তোর সাথে বিয়ে কিভাবে মানবো? সমস্যা নেই আপু, যা হবার হয়ে গেছে। এখানে আমাদের দুজনের কোনো হাত ছিল না, তাই মন খারাপ করবেন না। আমি আপনার লাইফে কোনো হস্তক্ষেপ করব না। জানিস, আমার এখন আব্বু আম্মুর প্রতি ভীষণ রাগ হচ্ছে। তারা তোর মতো শিক্ষিত সুন্দর ছেলের সাথে কিনা আমার মতো বয়স্ক ডিভোর্সি মেয়ের বিয়ে দিয়ে দিল। আমার কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। এমন বলবেন না আপু, আর আপনার সাথে যা হয়েছে তা একটা দুর্ঘটনা মাত্র। ওইসব মনে রেখে কষ্ট পাবেন না। আচ্ছা, তুই বেডের ওই পাশে ঘুমিয়ে যা, আমি এই পাশে ঘুমাবো। বাংলা সিনেমার মতো সোফায় ঘুমানোর প্রস্তুতি শুরু করিস না, পরে ব্যথা ট্যাথা পাবি। আর এমনিতেও ছোটবেলায় তুই আমার কোলে কতবার ঘুমিয়েছিস তার হিসাব নেই। আলিশার কথা শুনে আরহাম মুচকি হেসে বেডের একপাশে শুয়ে পড়ল। তাদের আজ বিয়ে হয়েছে মহা ধুমধাম করে। সবকিছুর পর শেখ পরিবারের ছেলে মেয়ের বিয়ে বলে কথা। আলিশা আরহামের মামাতো বোন। আরহামের বাবা ছিলেন একজন নৌবাহিনীর কমান্ডার। একটা দুর্ঘটনায় উনি মারা যান। তখন আরহাম সবেমাত্র ক্লাস 4-এ পড়াশোনা করে। বাবার মৃত্যুতে একদম ভেঙে পড়েছিল ছেলেটা। আরহামের মা আফরোজা শেখও স্বামীর মৃত্যুর পর একা হয়ে পড়েন। তখন তার বড় ভাই আকরাম শেখ তাকে নিজের কাছে নিয়ে আসেন। এরপর অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টাও করেন। আরহামের মুখের দিকে তাকিয়ে আফরোজা শেখ কখনোই রাজি হননি। এদিকে আকরাম শেখ আর মারিয়া শেখের ঘরে 2 মেয়ে আর 1 ছেলে। সবার বড় ছেলে আরিয়ান শেখ বর্তমানে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আর বড় মেয়ে আয়রার বিয়ে হয়ে গেছে। এলাকায় তার একটা মেয়েও আছে, 5 বছর বয়স। আর সবার ছোট মেয়ে আলিশা শেখ। বর্তমানে আয়রা আর আলিশা দুজনে মিলে বাবার ব্যবসা দেখাশোনা করে। আকরাম সাহেবের বয়স হয়েছে, 2 দিন অফিসে যান তো 4 দিন রেস্টে কাটান। এই অবস্থায় তো আর ব্যবসা চলে না। ছেলেকেও বারবার বলেছেন চলে আসতে, কিন্তু আরিয়ান ওখানকার বেশ নামকরা ইঞ্জিনিয়ার। লন্ডনে এত বড় বিলাসবহুল আর আধুনিক জীবনযাপন ছেড়ে আসতে সে রাজি নয়। উল্টো সে চায় তার পরিবার যেন ওখানে পাড়ি জমায়। কিন্তু আকরাম সাহেবের এইসবে মন নেই। উনি এখানে বেশ আছেন। বাকি পরিচয় না হয় একটু পরেই দিই। সকাল হয়ে গেছে। আলিশা ঘুম থেকে উঠে দেখলো আরহাম এখনো ঘুমাচ্ছে। ছেলেটা ভয়ঙ্কর সুন্দর। এমনিতেই আরহামকে তার হিংসা হতো ছোটবেলায়, কারণ সবাই আরহামের তার সৌন্দর্যের তুলনা দিতে গিয়ে আরহামকেই এগিয়ে রাখত। এর মধ্যে সেই ক্লাস 8-এ থাকতে আরহামকে পাঠিয়ে দেওয়া হয় আরিয়ানের কাছে। ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে আস্তে আস্তে আরহাম এখন 22 বছর পূর্ণ যুবক। আলিশা আরহামের দিকে তাকিয়ে নিজের অজান্তেই আফসোস করে বলল, ইস, ছেলেটার জীবনটা আমি এভাবে নষ্ট করে দিলাম। এত সুন্দর ছেলের না জানি কত সুন্দর বউ পাওয়ার কথা ছিল, কিন্তু শেষে কিনা আমার মতো একজনকে পেল। আলিশা এইসব ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আরহাম উঠে গেছে। আলিশা বের হতেই আরহাম ফ্রেশ হতে চলে গেল। একটু পর বের হয়ে রেডি হতে লাগলো। আলিশা সোফায় হেলান দিয়ে বসে বলল, কিরে, এখন কোথায় যাবি তুই? কেন আপু, অফিসে যাবেন না? এমনিতেই তো 2 দিন কেটে গেল এসব ঝামেলায়। আমারও ইচ্ছে ছিল আজ যাবে, কিন্তু নিচে গেলে আব্বু আম্মু আর ফুপি বকাবকি করবে। আজকে তো বউ ভাত। ওসব ছাড়ো তো, যার বিয়ে তার খবর নাই, আর পাড়া পড়শির ঘুম নাই। আরহামের কথা শুনে আলিশা হেসে নিজেও রেডি হতে লাগলো। দুজন রেডি হয়ে নিচে নামতেই দেখলো পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট করছে। আরহামের মা বলল, কিরে, 2 জন রেডি হয়ে কোথায় বের হচ্ছিস? অফিসে যাব, ফুপি অনেক কাজ পড়ে আছে। তোমাদের কথা মতো তো 2 দিন যেমন খুশি সাজো অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম। আলিশা কথাটা বলতে বলতে চেয়ার টেনে বসে ব্রেকফাস্ট শুরু করলো। আকরাম সাহেব মেয়ের এমন কথা পছন্দ করলেন না। তিনি কড়া গলায় বললেন, এটা কি রকম ব্যবহার আলিশা? আর বিয়ে নিয়ে এমন তামাশা করার মানে কি?
আলিশা কিছু না বলে নিজের মতো খেতে লাগলো। আকরাম সাহেব উত্তরের আশায় প্রশ্নটা আবারও করলেও আলিশা টু শব্দ করল না। আরামের খাওয়া আলিশার আগেই শেষ হয়ে গেল। আলিশা এটাই চাচ্ছিল। সে আরামকে উঠে যেতে দেখে বলল, আরহাম তুই যা, আমি ঘন্টাখানেক পরে আসছি। আরাম কিছু না বলে বেরিয়ে গেল। যেই বিয়ে আমি মানি না, তার কোনো নিয়ম কানুন পালন করতে পারবো না। আমার কাছে এই বিয়েটা একটা তামাশা। এইসব কি বলছিস আলিশা? আরাহামের মতো ছেলে তুই কই পাবি? কত নম্রভদ্র একটা ছেলে, ওকে নিয়ে তোর কি প্রবলেম? আরহাম ভালো, এটাই আমার প্রবলেম। তোমরা ভুলে যাচ্ছ, ছেলেটার বয়স কম, সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, এখন ওর ক্যারিয়ার পড়ে আছে, ওর নিজের একটা স্বপ্ন থাকতে পারে। এইসব চিন্তা না করে আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে ওই বাচ্চা ছেলের গলে ঝুলিয়ে দিলে। আলিশার কথা শুনে আরামের মা এগিয়ে এসে আলিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোকে না বলেছি ডিভোর্স শব্দটা উচ্চারণ করবি না। তোর সাথে একজন প্রতারণা করেছে, তুই একদিনও ওই ছেলের সাথে সংসার করিসনি, তাহলে কেন শুধু শুধু নিজের উপর দোষ চাপাচ্ছিস? আর আরহামের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, ও খুশি মনেই তোকে বিয়ে করেছে। আমার ছেলেকে আমি চিনি। দেখো ফুপি, এইসব ছেলে ভোলানো কথা বাচ্চাদের বলা যায়। আমরা দুজনেই যথেষ্ট বুঝতার। আর ডিভোর্স বলবো না তো কি, দুধে ধোয়া তুলসী পাতা বলবো? তোমরা ভুলে যেও না, আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে রাহুলকে বিয়ে করেছিলাম। রাহুল আমার সাথে প্রতারণা করেছে ঠিক আছে, কিন্তু তাই বলে তো বিয়ের কাগজপত্র মিথ্যে হয়ে যায়নি। এবার আলিশার বড় বোন আয়রা আলিশাকে বলল, আমরা বুঝতে পারছি তোর কথা, কিন্তু আরহামের যেখানে আপত্তি নেই সেখানে তোর এত অসুবিধা কেন? ও তো একবারও বিয়েতে আপত্তি করেনি। ও আপত্তি করবে কি করে আপু? ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মামার বাড়িতে মানুষ হয়েছে, এখন সেই মামাই যদি নিচের মেয়েকে তার সাথে বিয়ে দিতে চায়, তখন ছেলেটা কিভাবে আপত্তি করবে? এর সাথে তো ফুপি আছেই, নিজের ছেলের জন্য মায়েরা কত যাচাই বাছাই করে মেয়ে আনে, সেখানে উনি কি করলেন? নিজের ছেলের জন্য 6 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য করলেন। আলিশার কথা শুনে আয়রা চুপ করে গেল। কথা যে একদম মিথ্যা তা কিন্তু নয়। আলিশার আগেও একবার বিয়ে হয়েছিল, তবে সেটা একদিনও টিকে নাই। আলিশা নিজের 3 বছরের প্রেমিক রাহুলকে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আজ থেকে 5 বছর আগে। বিয়ে করে তাদের শহর ছেড়ে অন্য আরেকটা শহরে যাবারও কথা ছিল, কিন্তু বিয়ের 2 ঘন্টা পর রাহুল আলিশাকে কৌশলে অজ্ঞান করে বাস কাউন্টারে ফেলে রেখে আলিশার আনা 11 লক্ষ টাকা আর 8 ভরি স্বর্ণ নিয়ে রাহুল পালিয়ে যায়। আলিশা জ্ঞান ফেরার পর বাড়ি আসলেও টানা 3 মাস ডিপ্রেশনে ছিল। কাউন্টারে থাকা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট রাহুলকে পালাতে দেখে সবাই। আলিশার বাবা মামলা করে রাহুলের বিরুদ্ধে। পুলিশ 6 মাস পর রাহুলকে ধরতে সক্ষম হয়। এরপর তাদের ডিভোর্স হয়। আলিশা ওই যে জেদ ধরেছিল, এরপর আর তাকে বিয়েতে রাজি করানো সম্ভব হয়নি। অন্যদিকে ক্লাস 8-এ থাকাকালীন আরহামকে লন্ডনে পাঠিয়ে দেন আকরাম সাহেব, কিন্তু গত 2 মাস আগে যখন হার্ট অ্যাটাক করলেন তখন বাধ্য হয়ে ভাগিনাকে দেশে আসতে বললেন, কারণ তার 2 মেয়ে ব্যবসা সামলাতে হিমশিম খাচ্ছিল। এই মুহূর্তে একজন পুরুষ মানুষের সাপোর্ট বড্ড প্রয়োজন ছিল। আরাম ছোট থেকেই ভীষণ মেধাবী আর নম্রভদ্র। মামা মামির প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই, কারণ এই মানুষগুলোই তো তাকে আর তার মাকে আশ্রয় দিয়েছিল বাবার মৃত্যুর পর। আলিশার বাবা আর আরহামের মা যখন আরহামকে বলে আলিশাকে বিয়ে করতে, তখন আরহাম চুপচাপ রাজি হয়ে যায়, কিন্তু আলিশা কিছুতেই রাজি হতে চায় না। আলিশা ভাবে তার বাবা জঘন্য একটা কাজ করছেন, কারণ সে জানতো আরহাম কখনোই আকরাম সাহেবের কথা ফেলতে পারবেন না। আর এটা জেনেই আকরাম সাহেব সুযোগ নিচ্ছেন, কিন্তু সবশেষে মানুষ আবদ্ধ পরিবারের কাছে। আলিশা শত বাধা দিলেও শেষে রাজি হয়। এটাই ছিল তাদের বিয়ের কাহিনী। আরহামের মা তখন আলিশার কাছে এসে মুচকি হেসে বললেন, আমরা কোনো ভুল করিনি মা। আমার ছেলে বড্ড সহজ সরল, ওর বিশ্বাস ছিল ওর মা কখনোই ওকে ভুল কোনো মেয়েকে বিয়ে করতে বলবে না। আর আমার চোখে তুই হলি আমার আরহামের জন্য সেরা পাত্রী। ফুপির কথা বিন্দুমাত্র পছন্দ হলো না আলিশার। তার চোখে তার ফুপিও নিজের ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছেন। স্বামী মারা যাওয়ার পর ভাই এতটা দিন ধরে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তাই নিজের কম বয়সী ছেলেটাকে ভাইয়ের ডিভোর্সে মেয়ের সাথে বিয়ের সেই ঋণ শোধ করছেন। আলিশা তখন পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো, তোমাদের কথা মতো বিয়ে করেছি, কিন্তু এখন থেকে আমার আর আরহামের ব্যক্তিগত জীবনে তোমরা কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করো না।
তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। এই আপুদুলা ভাই, তোমরা কি অফিসে যাবে নাকি এখানে বসে সবার জন্য নাটক করবে? না না, চেয়ারম্যান ম্যাডাম, আপনি যাওয়ার আগে আমরা পৌঁছে যাব। রাফি কথাটা বলেই দ্রুত টেবিল থেকে উঠে দাঁড়ালো। রাফি আয়রার স্বামী। আলিশা হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। আয়রা আর তার স্বামী রেডি হয়ে অফিসে রওনা দিল। ওদিকে আলিশা অফিসে পৌঁছে আরহামের কেবিনে গেল। আরাম কানে হেডফোন গুঁজে ভীষণ মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। আলিশা দেখার জন্য এগিয়ে যেতে দেখলো আরাম গেম খেলছে। আলিশার এমনিতেই মেজাজ গরম ছিল, এর মধ্যে এমন মনোযোগ দিয়ে আরামকে গেম খেলতে দেখে রেগে আরহামের সামনে থাকা টেবিলে একটা থাপ্পড় মারলো। আরাম লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আলিশা তখন রেগে বলল, আরহাম, এসব কি হচ্ছে? সরি আপু, কাজ নেই তাই বসে বসে বোর হচ্ছিলাম। আমি কাজ ছাড়তে পারছি না আর তুই কাজ পাচ্ছিস না? আয় আমার কেবিনে আয়, তোকে কাজ দিচ্ছি। বলেই আলিশা তার কেবিনে চলে গেল। আরহামও পিছন পিছন ঢুকলো আলিশার কেবিনে। আলিশা টেবিলে থাকা সব ফাইল আরহামের হাতে দিয়ে বলল, এই না, সবগুলো ফাইল চেক করবি, এরপর এই পুরো মাসের বাজেট তৈরি করবি। আজ সন্ধ্যার আগে যদি কাজ কমপ্লিট না করেছিস তো আমি তোর গেম খেলার শখ মিটিয়ে দেব। আরহাম মন খারাপ করে ফাইলগুলো নিজের কেবিনে চলে আসলো। এই মেয়ে তার জীবন জ্বালিয়ে শেষ করে দিবে আর বলার অপেক্ষা রাখে না। সে কাজ করছিল। একটু পর রাফি আর আয়রা আসলো তার কেবিনে। সে দেখেও না দেখার ভান করে কাজ করে যাচ্ছিল। তখন রাফি পিছন থেকে বলল, কি রে শালা বাবু, বিয়ে করে দায়িত্বশীল হয়ে গেলে নাকি? সব ছেড়ে কাজে এত মনোযোগ দিয়েছো যে? আরহাম তবুও কিছু বলল না। তখন আয়রা এসে আরহামের পাশে বসে বলল, আরহাম চল, আমি আর তোর দুলাভাই বিকেলে সিনেমা দেখতে যাচ্ছি, তুই আমাদের সাথে চল। ওই কপাল কি আর আমার আছে? তোমার বোন আমাকে গেম খেলতে দেখে ফেলেছে, এখন এই এতগুলা কাজ দিয়ে গেছে, সন্ধ্যার আগে কমপ্লিট করতে হবে। তাহলে কি হবে? রুহি তো তোকে ছাড়া থাকতেই চায় না। এখন সিনেমা দেখবো নাকি মেয়েটাকে সামলাবো? এই ওয়েট, তোমরা সবাই কি আমাকে কাজের লোক পেয়েছো? এক বোন ইচ্ছে মতো কাজ দিয়ে যাচ্ছে, আরেক বোন জামাই নিয়ে সিনেমা দেখতে যাবে, আমাকে সাথে নিচ্ছে তাদের মেয়ে সামলানোর জন্য। আরে দূর, আমি ভাবলাম আমরা দুজন যাচ্ছি, তোকেও নিয়ে যাই। আর রুহি কি তোর পর? আমার মেয়ে তোর কিছু হয় না? বইন, মাপও চাই, দোয়াও চাই, ইমোশনাল ব্ল্যাকমেইল করো না। আমার পক্ষে আজকে যাওয়া অসম্ভব, এত কাজ সন্ধ্যার আগে কোনোভাবেই শেষ হবে না। রাফি তখন এগিয়ে এসে আরহামের পাশে বসলো। তুমিও না শালা বাবু, তুমি পুরুষ জাতির ইজ্জত নষ্ট করছো। বিয়ে করেছো বউ থাকবে তোমার পায়ের তলায়, তা না তুমি বউয়ের ভয়ে সিনেমা দেখা বন্ধ করে দিয়েছো। আমাকে দেখো কিভাবে বউ সামলাতে হয়, আমাকে দেখে শিখো শালা বাবু। রাফি কথাগুলো বলে পাশে তাকাতেই দেখলো আয়রা রেগে বোম হয়ে গেছে। এটা দেখে রাফি বোকার মতো হেসেতে বলল, আরহাম খবরদার, বউয়ের কথা ছাড়া এক পাও নড়বে না। জামাই কি করবে তা বউ ঠিক করে দেবে, এটাই ফাইনাল। তোমার আপুকে আমি যেমন সম্মান শ্রদ্ধা করি এরকম তুমিও করবে, ঠিক বলেছি না বউ? আয়রা উঠে রাফির কাছে আসলো। রাফি ভয় ঘামতে লাগলো। আয়রা রাফির কলার চেপে ধরে বলল, সামনে ছোট ভাই বসে আছে, না হলে আজ তোর শখ মিটিয়ে দিতাম শয়তান বেটা। বউকে পায়ের নিচে রাখার শখ তখন এমনিতেই জানালা দিয়ে পালাতো। আরহাম ব্যাপারটা দেখে বেশ মজা পেল, তাই দুষ্টু একটু হেসে বলল, আমি চোখ বন্ধ করে আছি আপু, তুমি দুলাভাইকে যা শিক্ষা দেওয়ার দিয়ে দাও। ছোট ভাইয়ের সামনে লজ্জা পেতে হবে না। এই শালা বাবু, চিটিং করবে না। আমি কিন্তু অল টাইম তোমাকে সাপোর্ট করি। হাতে একটু কায়দায় পড়েছে বলে তোমার মতন ব্যাঙ্গলাথি মারবে? এই বেটা, তোর এত বড় সাহস আমার ভাইকে ব্যাং বলিস? আর তুই কি হাতি? কাল রাতের কথা ভুলে গেছিস? 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়েছিলি, ভুলে গেছিস? আরহাম এবার চোখ বড় বড় করে রাফির দিকে তাকালো। রাফি উঠে আয়রাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, সব জায়গায় পার্সোনাল কথা বলতে হয় না বেবি, এটা কতবার বোঝাবো। চলো আমরা সিনেমা নিয়ে প্ল্যান করি। রাফির কাণ্ড দেখে আরাম হেসে উঠল। বিকেল 4টা, এখনো আরাম কাজ করছে। রাফি এসে আরামকে টেনে চেয়ার থেকে তুলে বলল, আরে চলো মিয়া, তোমার অফিসে বউ নেই যে লাঞ্চের পরে চলে গেছে, আজ আর আসবে না। কিন্তু কাজের কি হবে? ওটা কালকে সকাল সকাল এসে কমপ্লিট করতে পারবে, চলো তাড়াতাড়ি। বলেই আরামকে নিয়ে বাইরে আসলো রাফি।
আরহাম বাইরে এসে দেখলো আয়রা আর তার মেয়ে রুহি অলরেডি গাড়িতে বসে আছে। আরহাম উঠতেই রুহি আরহামের কোলে বসে বলল, মামা আমরা কিন্তু আজকে ভূতের সিনেমা দেখতে যাচ্ছি, তুমি কি ভয় পাবে মামা? যেই পেতনি দিনরাত দেখি, তারপরে আর সিনেমার ভূত ভয় লাগবে কি করে মামুনি? আরহামের কথায় আয়রা সহ সবাই হেসে উঠল। তারা 4 জন মিলে সিনেমা দেখে রাতে ডিনার করে বাসায় ফিরল। আরহাম চলে গেল তাদের বাসায়, আর আরহামকে নামিয়ে দিয়ে আয়রাও চলে গেল তার শ্বশুর বাড়িতে। আরহাম বাসায় ঢুকে সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলেও কেউ নেই, তাই চুপচাপ চেঞ্জ করে যে বিছানায় গা এলিয়ে দিতে যাবে তখনই আলিশা রুমে ঢুকে বলল, আরহাম, তুই এতক্ষণ কোথায় ছিলি? বিকেলে অফিস থেকে বেরিয়েছিস, এখন বাজে রাত 11টা। এত সময় কোথায় ছিলি? আসলে আপু, রুহি জোর করছিল সিনেমা দেখতে যাবে, তাই আমি, আয়রা আপু আর দুলাভাই ওকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলাম। ডিনার করে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। আরে বাহ, কি সুন্দর অজুহাত! বাচ্চা একটা মেয়ে সিনেমা দেখতে চাইছে, তাকে সিনেমা দেখতে নিয়ে গেছে কারা? দামড়া দামড়া 3 জন, তাও আবার অফিস থেকে পালিয়ে। ভালোই তো, ব্যবসা বাণিজ্য গোল্লায় যাক। যখন টাকা পয়সা হারিয়ে রাস্তায় বসবে তখন ভালো মতো সিনেমা দেখিস। সরি আপু। সরি কিরে? থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। আর তোকে বকেই বা লাভ কি? আসল মাস্টার মাইন্ড তো আমার নিচের আপু আর দুলাভাই। কাল অফিসে আসুক একবার, ওদের সিনেমা দেখার শখ আমি মিটাবো। বিয়ে হয়ে বুড়ো হতে চললো, এখনো তাদের রোম্যান্স শেষ হয় না। তাহলে সবাই কি তোমার মতো রসকস ছাড়া আনরোমান্টিক হবে নাকি? এই কথা শুনে আলিশা তেলে বেগুনে জ্বলে উঠল। দরজার কাছ থেকে এসে বিছানায় উঠল ও। আরহাম উঠে পালাতে যাবে তার আগেই সে টান দিয়ে আরহামকে বিছানায় ফেলে গলা চেপে ধরে বলল, কি বলেছিস আবার বল তো শুনি। উফ আপু, ব্যথা পাচ্ছি, ছাড়ো। আমি আবার কি বললাম? সাহস যা বেড়েছে ওখানেই থেমে থাক, আর বাড়লে ডানা কিভাবে কাটতে হয় আমার ভালো করেই জানা আছে। সরি বললাম তো, ছাড়ো, শ্বাস নিতে পারছি না। আলিশা আরহামকে ছেড়ে উঠে দাঁড়ালো। আরহাম কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে ঘুমের দেশে পাড়ে জমালো। না হলে এই মেয়ের মেজাজটা আজকে যে পরিমাণ গরম হয়ে আছে, যে কোনো সময় বেচারা আরহাম খুন হতে পারে। আলিশাও কিছুক্ষণ রাগে গজগজ করতে করতে শুয়ে পড়ল। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে নেমেই আলিশা দেখলো আয়রা আর রাফি হাজির। আরহাম মুখ চেপে হাসছে, কারণ ঘুম থেকে উঠেই সে রাফিকে কল করে সব জানিয়েছে। না হলে এই মেয়ে অফিসে গেলে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিত। তাই বাড়িতেই এর সমাধান হয়ে যাওয়াটাই ভালো। আলিশা তাদের দুজনকে দেখে রেগে বলল, এই, তোমাদের খেয়ে দেয়ে কাজ কাম নেই? যখন খুশি তখন চলে আসো। আর আপু, তোমার শ্বশুর শাশুড়ি কিছু বলে না? এই যে তুই প্রতিদিন এই বাড়িতে এসে পড়ে থাকিস। আলিশার কথা শুনে আয়রা চোখ মুখ ফুলিয়ে বাড়ির সবার দিকে তাকিয়ে বলল, আম্মু আব্বু, তোমরা সবাই শুনলে তো তোমাদের মেয়ে কি বললো? আমাকে এই বাড়িতে আসা নিয়ে খোঁটা দিল। আসবো না আর এই বাড়িতে, দরকার নেই আমার কিছু। আমি তো তোমাদের মেয়ে না। আয়রার এমন কথা শুনে বাড়ির সবাই আলিশার দিকে রেগে তাকালো। আলিশার মা এসে মেয়েকে জড়িয়ে ধরে বলল, তুই রাগ করছিস কেন মা? এটা তোর বাড়ি, যখন ইচ্ছা আসবি, ঘুমাবি, তাতে কার বাপের কি? তুই এই বাড়ির বড় মেয়ে। আম্মু, তোমরাই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় উঠাচ্ছ। আব্বু অসুস্থ, এর মধ্যে ওরা অফিসে গিয়ে কাজ না করে ঘুরে বেড়ায়। এখন আবার নতুন আরেকজন পার্টনার অ্যাড করেছে। কাল সারা দিন তারা সিনেমা দেখে রাত 11টায় বাসায় ফিরেছে। তখন রাফি পাশ থেকে বলে উঠল, শালিকা, কারেকশন প্লিজ। সারাদিন সিনেমা দেখিনি, বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দেখেছি। আর আমরা অফিস থেকে বেরিয়েছি 4টায়। সুতরাং আমরা অফিস টাইম থেকে মাত্র 30 মিনিট আগে বেরিয়েছি। 30 মিনিট হোক বা 30 সেকেন্ড, অফিসের গুরুত্বপূর্ণ টাইম তোমরা নষ্ট করবে কেন? কারণ আমার আর তোমার আপুর প্রেমের বিয়ে ছিল। আমরা তো তোমার মতন রসকসহীন তাল না। আমার আর তোমার আপুর সংসার হলো তরমুজের মতন রসালো। সবার সামনে এসব বলতে লজ্জা লাগছে। বিকালে একা দেখা করো, তোমার একটা ক্লাস নিব তখন। কিচ্ছু বুঝি না বোকামি। রাফির কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। আলিশা রেগে ব্রেকফাস্ট না করে অফিসে চলে গেল। আরহাম আর রাফি এটা দেখে বুঝলো বিপদ আছে, তাই দ্রুত ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে গেল। এভাবে চলছিল তাদের দিন। দেখতে দেখতে আরহাম আর আলিশার বিয়ের 15 দিন পার হয়ে গেছে। এখনো তাদের দেখলে কেউ স্বামী স্ত্রী বলে কল্পনা করবে না। দুজনেই স্বাভাবিক নিজেদের মতো জীবন কাটাচ্ছে। আরহাম জানে আলিশা তাকে কখনোই ভালোবাসবে না,
তাই সে এই আশা করেও না। তবে আলিশার গত এক সপ্তাহ ধরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। সে লুকিয়ে লুকিয়ে আরহামকে দেখে। আরহামের সৌন্দর্যের প্রশংসায় সে ছাড়া অন্য কেউ করলে তার খুব বিরক্তি লাগে, কিন্তু সে নিজের মনের এইসব অনুভূতিকে পাত্তাই দিতে চায় না। দুপুরে মিটিং এ আকরাম সাহেব সিদ্ধান্ত নিলেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা ডিল হবে। সেটা ফাইনাল করতে একটা টিম ওই অফিসে যাবে। যেহেতু শহর আলাদা, তাই সেখানে থেকে তাদের ফ্যাক্টরি ভিজিট সহ সবকিছু শেষ করে আস্তে আস্তে 2 দিন সময় লাগবে। তিনি একটা টিম বানিয়ে দিয়ে চলে গেলেন। আকরাম সাহেব চলে যেতেই আলিশের সবার নাম দেখলো। সবার উপরে আরহামের নাম দেখে তার এবার ভীষণ রাগ হলো, কারণ রাফি আর আয়রা কারোর নাম নেই এখানে। আরহামের সাথে 3 জন মেয়ে আর 2টা ছেলে, সব মিলিয়ে 6 জন যাবে। আরাম যাবে শুনে মেয়েগুলোর মুখ থেকে হাসি যেন সরছেই না। আলিশা ব্যাপারটা সহ্যই করতে পারল না পেরে বলল, আরহাম এই ট্যুরে যাবে না। আপু, তুমি বা দুলা ভাই যে কোনো একজন চলে যাও আরহামের জায়গায়। এই কথা শুনে সবাই তো হতবাক হয়ে গেল। আরহাম এক কোণায় চুপচাপ বসে আছে। তখন আয়রা আপত্তি করে বলল, অসম্ভব, যখন তখন বললেই কি যাওয়া যায়? আব্বু 2 দিন আগেও আরহামকে জিজ্ঞেস করেছে যেতে পারবে কিনা। ও নিজের ইচ্ছায় রাজি হয়েছে। এখন তুই ওকে যেতে দিবি না কেন? আলিশা কি উত্তর দিবে খুঁজে পায় না। আরহামের উপর ভীষণ রাগ হয়, কারণ এই ব্যাপারটা আরহাম তাকে আগে জানায়নি কেন। যদি জানতো তাহলে তো আগে থেকেই আরহামের জায়গায় অন্য কাউকে দিতে পারতো। মিটিং শেষে সবাই যার যার জায়গায় চলে গেল। আলিশা তার কেবিনে এসে ভাবতে লাগলো কি করবে। যদি আরহাম একা ওই মেয়েগুলোর সাথে যায়, তাহলে ওরা নিশ্চয়ই আরহামের সাথে ঘেঁষাঘেঁষি করবে, আর আরহাম কোনো মেয়ের সাথে কিছু করলেই বাকি। আমি তো এই বিয়ে মানি না। না, আমার মাথা কাজ করছে না, কি করব আমি। আলিশা এসব ভাবছিল, তখন আয়রা আর রাফি আসলো তার কেবিনে। আলিশাকে এভাবে চিন্তা করতে দেখে রাফি বলল, কি ব্যাপার শালিকা, কি নিয়ে তো চিন্তিত? কিছু না, এমনি। তোমরা একজন আরহামের জায়গায় গেলে কি হয়? 2 দিনেরই তো ব্যাপার। একই প্রশ্ন যদি আমরা তোকে করি, আরহাম ওখানে 2 দিন থাকলে তোর কিসের প্রবলেম? প্রবলেম আছে আপু। নীলাশা আর রিয়াকেও বাবা এই ট্যুরে রেখেছে। ওই মেয়ে দুটো আরহামের সাথে সব সময় আঠার মতো লেগে থাকে। ওদেরকে আমার সহ্য হয় না। আলিশার এই কথা শুনে আয়রা আর রাফি একে অপরের দিকে তাকালো। দুজনের মুখে হাসি। রাফি দ্রুত আলিশার চেয়ারের কাছে গিয়ে বলল, শালিকা, তোমাদের মধ্যে কি সামথিং হয়ে গেছে? আরে কি বলো, হবে না কেন? আরহামের মতো কিউট একটা ছেলেকে সামনে পেলে কেউ কি নিজেকে কন্ট্রোল করতে পারে? আলিশা দুজনের কথা শুনে অবাক হয়ে গেল। সে কি বলবে এখন? আয়রা আর রাফি তার দিকে শিকারীর চোখে তাকিয়ে আছে। আলিশা তখন কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোমাদের মাথায় কি এসব ছাড়া কিছু ঘোরে না? আরহাম আমাদের ফ্যামিলি মেম্বার। আমি এই বিয়ে না মানলেও ওর ভালো তো চাই। ওর সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। এখন ওকে এসব ঝামেলা থেকে দূরে রাখতে হবে। আমাদের এত চিন্তা নেই। আরহাম যথেষ্ট ম্যাচিউর। ওর জীবনের সিদ্ধান্ত ও নিজেই নিতে পারবে। আমরা কেন এসবে না গলাবো? তোর ইচ্ছে হলে তুই যা, আমরা পারবো না। আমি আবার আমার বইয়ের মুখের উপর তর্ক করি না, তাই সো সরি শালিকা, আমাকে যাওয়ার কথা বলে লাভ নেই। লাগবে না তোমাদের, আমি নিজেই যাব। অফিসে এসে দুজনে কি কাজ করো আমি খুঁজে পাই না। আলিশা রেগে কথাগুলো বসে কেবিন থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে আয়রা রাফির দিকে তাকিয়ে বলল, ওই, তুমি কি খেয়াল করেছো? আলিশা কিন্তু আজকাল আরহামকে নিয়ে একটু বেশিই চিন্তা করে। শুধু চিন্তাই না বউ, আলিশা আরহামকে সবার থেকে আড়ালে রাখতে চাই। এর মানে কি জানো? কি? এর মানে হলো শালিকা আরহামের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করেছে। তাহলে তো খুব ভালো। আমি আজকেই ফুপি আর মাকে সব বলবো। আরে এসব কি বলো? এখন ওদের প্রেম শুরু হলো মাত্র, কয়েকদিন যাক, এরপর আমি এমন একটা কাজ করব, দেখবে দুজন একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। কি এমন করবে তুমি? তুমি কি ভাবছো তোমার জামাই শুধু এই কর্পোরেট লাইফে সীমাবদ্ধ? না বউ, আমি হিমালয়ের পর্বত শৃঙ্গের ওপরে থাকা এক সাধু বাবার পার্সোনাল ছাত্র। আমি এমন এক জাদুমন্ত্র জানি, এটা বলা মাত্র আলিশা শুধু আরহাম আরহাম করবে আর আরহাম। না, ও পুরুষ মানুষ, সবার সামনে ওকে লজ্জা দিব না। তোমার খুব শীঘ্রই একজন মানসিক চিকিৎসক দেখানো দরকার। আবল তাবল কি সব সারাদিন বকবক করো, তুমি নিজে জানো। বউ, ইনডিরেক্টলি তুমি আমাকে পাগল বলার চেষ্টা করলে। আমি পাগল উন্মাদ, তবে সেটা আমার বউয়ের প্রেমে। চলো বাসায়, এখন পেটে খাবার না পড়লেই রাস্তায় পাগলামি শুরু করব। ওদিকে আলিশা রুমে এসে গোছগাছ শুরু করলো।
কাল সকাল সকালে বের হতে হবে ওদের। একটু পর আরহাম চুপচাপ রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যাবে, তখন পিছন থেকে আলিশা বলল, কিরে আব্বু তোকে যাওয়ার কথা বলেছে, তুই আমাকে আগে বলিসনি কেন? সরি, ভুলে গিয়েছিলাম। আলিশা নিজের ব্যাগে আরহামের কাপড় নিয়ে নিল। পরদিন সকাল সকাল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। অফিসের বাইরে 2টা গাড়ি, আর একটা গাড়িতে করে আলিশা যাবে আর একটা গাড়িতে করে বাকিরা। আরহাম গাড়ির কাছে যেতেই নীলাশা বলল, আরহাম, তুমি আমাদের গাড়িতে আসো, সারা পথ জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ আরহাম, তুমি আমাদের গাড়িতে আসো, আমরা সবাই একসাথে অনেক মজা করতে করতে যাব। ম্যামের গাড়িতে গিয়ে কি করবে? আরহাম গিয়ে ওই গাড়িতে উঠে গেল। গাড়ির সামনে সিটে অলরেডি একজন বসে আছে, একদম পিছনের সিটে 2 জন বসা, আর রিয়া মাঝখানে সিটে বসে আরহামকে বসতে বলল। আরহাম উঠে বসতেই আরেক পাশে নীলাশা বসলো, আরহামকে বসালো মাঝখানে। এর মাঝেই আলিশা এসে গাড়িতে উঠে দেখলো আরহাম নেই, তাই বেরিয়ে গিয়ে ওই গাড়ির কাছে এসে দেখলো এই অবস্থা। আলিশাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আলিশা গাড়ির কাছে গিয়ে বলল, আরহাম, তুই এখানে কেন? নেমে আয় তাড়াতাড়ি। আলিশার কথা শুনে আরহাম নেমে আসতে যাবে, তখনই নীলাশা আরহামের হাত ধরে বলল, ম্যাম, আরহাম আপনাদের সাথেই থাকুক। ও আপনার গাড়ি করে যেতে চাচ্ছিল না, তাই আমরা ওকে নিয়ে এসেছি। আরহাম বুঝলো এই মেয়ে তাকে আজ মার্ডার প্ল্যান করেছে। সে কখন বলল ওই গাড়িতে করে যেতে চায় না। আলিশা এবার রেগে নীলাশার দিকে তাকিয়ে বলল, মিস নীলাশা, আপনি কি ভুলে যাচ্ছেন আরহাম এই অফিসের ম্যানেজার? আপনি সামান্য একজন স্টাফ হয়ে ম্যানেজারের নাম ধরে ডাকছেন? সামান্য ম্যানার্স শিখে চাকরিতে আসতে পারেননি? আলিশার এমন কথা শুনে নীলাশা একদম চুপসে গেল। আরহাম মানে গাড়ি থেকে বেরিয়ে ওই গাড়িতে উঠে বসলো। আলিশা আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে নীলাশা আর রিয়ার সাথে চিল্লাচিল্লি করে গাড়িতে এসে বসলো। আরহাম মনে মনে ভাবছে এই মেয়ে কিছু বলছে না কেন। গাড়ি কিছু দূর যেতেই হঠাৎই আলিশা বলল, ওদের মধ্যে কাকে বেশি হট লাগে, নীলাশাকে নাকি রিয়াকে? আরহাম আলিশার মুখে এমন কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এরপর লজ্জা নিয়ে বলল, তুমিও না আপু, এসব নোংরা কথা কেন বলো? কেন, ওদের দুজনের মধ্যে বসে তো বেশ মজাই পাচ্ছিলি। ধুরো আপু, কি বলেন এসব? সবাই দেখছি এখন চুপচাপ এখানে বসে থাক। আরহাম আর কোনো কথা বলল না। সারা রাস্তা দুজনে কয়েকবার চোখাচোখি হলেও কেউ কোনো কথা বলল না। গন্তব্যে পৌঁছে তারা একটা হোটেলে উঠল। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রামও নিল। সন্ধ্যার পর মিটিং ডেকে আলিশা পরদিন কাকে কি করতে হবে সব বুঝিয়ে দিল। সবাই ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল সকাল উঠে সবাই ব্রেকফাস্ট করে নিল। এরপর চৌধুরী অফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অফিসে চলে গেল। সেখানে গিয়ে তাদের ম্যানেজারের সাথে মিটিং এ বসলো, কিন্তু ম্যানেজারকে দেখে আলিশার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এটা আর কেউই না, এটা হলো রাহুল। কিন্তু রাহুল এখানে কিভাবে আসলো? তার জানা মতে রাহুল জেলে থাকার কথা, আর যদি জেল থেকে ছাড়াও পেয়ে থাকে তবুও এত বড় অফিসে ম্যানেজার হওয়ার কথা নয়। রাহুল আলিশাকে দেখে শয়তানি হাসি দিল। এরপর মিটিং রুমে সবার সামনে আলিশাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার মিস আলিশা, আপনি আমাকে দেখে অবাক হয়েছেন নাকি? আলিশা কি বলবে বুঝে উঠতে পারছে না। সবাই তার দিকে তাকিয়ে আছে। আরহামও চুপচাপ দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। আলিশা তখন নিজেকে স্বাভাবিক করে বলল, না, অবাক হব কেন? সত্যি অবাক হওনি তুমি? নিজের এক্স হাজব্যান্ডকে এভাবে দেখবে আশা করনি হয়তো। মিস্টার রাহুল, আমরা এখানে আপনার কোম্পানির সাথে ব্যবসায়িক একটা মিটিং এ এসেছি। এখানে আপনি কারোর ব্যক্তিগত বিষয় তুলে আনাটাকে যৌক্তিক মনে করেন? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। আর তাছাড়া তোমার মতো মেয়ের ব্যাপারে জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। যতই হোক, এখন আমি চৌধুরী গ্রুপের মালিকের মেয়ের জামাই বলে কথা। কথাটা শুনে আলিশা যতটা না রাগ করার কথা তার চেয়েও বেশি অবাক হলো। কারণ রায়হান চৌধুরীর মতো মানুষ এমন একটা জানোয়ারের সাথে নিজের মেয়ের বিয়ে দিল কিভাবে? সে কিছু বলতে যাবে তার আগেই একটা মেয়ে সেখানে আসলো। এসেই রাহুলের পাশের চেয়ারে বসে বলল, কি হয়েছে বেবি? মিটিং এখনো শেষ হয়নি? সরি বেবি, আজকের মিটিংটা একটু বেশি লম্বা হবে মনে হচ্ছে। যতই হোক, আমার এক্সের সাথে দেখা হয়েছে বলে কথা। তোমার এক্স মানে ওই অসভ্য মেয়েটা যে তোমাকে জেলে দিয়েছিল? কোথায় সে? ওই তো সামনে বসে আছে।
মারিয়া তখন তার সামনে তাকাতেই আলিশাকে দেখতে পেল। মারিয়ার খানিকটা হিংসে হলো আলিশাকে, কারণ আলিশা দেখতে তার চেয়েও বেশি সুন্দর। মারিয়া ভাবলো আলিশাকে এই সুযোগে অপমান করবে, তাই আলিশার দিকে তাকিয়ে বলল, ও তাহলে তুমিই সেই চরিত্রহীন মেয়ে যাকে রাহুল বিয়ে করতে চায়নি বলে জেল খেটেছে। আলিশার রাগে কাজ জ্বলে যাচ্ছিল। এরই মধ্যে মারিয়ার এমন কথা তাকে আরো ভয়ঙ্কর করে তুলল। সে চিৎকার করে বলল, হে মিস, মুখ সামলে কথা বলুন। আপনি জানেন কি বলছেন? জানবো না কেন, তোমার সাথে বেশ কয়েকটা ছেলে সম্পর্ক ছিল, তাই রাহুল তোমাকে বিয়ে করতে চায়নি। সেই জন্য তোমার বাবা নিজের ক্ষমতার অপব্যবহার করে রাহুলকে মিথ্যা অভিযোগ দিয়ে জেল খাটতে বাধ্য করেছে। দেখুন মিস, আমি আবারও বলছি, না জেনে কারোর ব্যাপারে মন্তব্য করবেন না, পরে কিন্তু আফসোস করতে হবে। কি জানবো, এটা কি সত্যি না? তোমার যদি এতই শরীরে জ্বালা ছিল তাহলে রাস্তার ছেলেদের ভাড়া করতে পারতে, এরকম একটা অসহায় ছেলেকে হয়রানি না করলেও পারতে, বুঝলে? কথাটা বলে শেষ করতে পারেনি মারিয়া। এর মধ্যেই তার গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় পড়ল। পুরো রুম স্তব্ধ হয়ে গেল। আলিশা নিজেও অবাক, কারণ থাপ্পড়টা আরহাম মেরেছে। আরহামের চোখ মুখ রাগে কেন লাল হয়ে গেছে। মারিয়া গালে হাত দিয়ে আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম তখন রাগী গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলিস? তুই জানিস তোর জামাই কি করেছে? বিয়ে করার কথা বলে বাড়ি থেকে একটা মেয়েকে পালিয়ে নিয়ে এসে মেয়েটার সাথে থাকা টাকা পয়সা সোনাদানা সব নিয়ে পালিয়েছে। আর পুলিশ সেই জন্যই তোর কুলাঙ্গার জামাইকে ধরেছিল। মারিয়া হাঁ হয়ে এখনো আরহামের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল চেয়ার ছেড়ে উঠে আরহামকে মারতে যাবে, তার আগেই আরহামের ধাক্কা দিয়ে টেবিলের উপরে ফেলে দেয়। টেবিলে থাকা পানির গ্লাসটা ভেঙে যায়। রাহুল সুযোগ পেয়ে গ্লাসের ভাঙা একটা টুকরো নিয়ে আরহামের উপরে আক্রমণ করে। আরহাম কিছু বুঝে ওঠার আগে তার হাত বেয়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে আলিশা চিৎকার করে আরহামের কাছে যায়। ততক্ষণে মিটিং রুমে অনেকেই চলে এসেছে। সবাই মিলে দুপক্ষকে থামায়। আরহাম হাতে আঘাত নিয়েও রাহুলকে মারতে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত আলিশা জোর করে আরহামকে সেখান থেকে নিয়ে আসে। এরপর হোটেলে এসে আরহামের হাতে ব্যান্ডেজ করে আলিশা তার বাবাকে কল করে, সব জানায়। সব শুনে আলিশার বাবা চৌধুরী গ্রুপের মালিক রায়হান চৌধুরীর সাথে যোগাযোগ করেন। আলিশার বাবার সাথে রায়হান চৌধুরীর বেশ ভালো সম্পর্ক। উনি এমনিতেই বাধ্য হয়ে নিজের মেয়ের জোড়াজুড়িতে রাহুলের সাথে মারিয়ার বিয়ে দিতে রাজি হয়েছিলেন। এরই মধ্যে রাহুলের এমন অভদ্র আচরণের কথা শুনে নিজেও হোটেলে আসেন আরামকে দেখার জন্য। আরাম সহ সবার কাছে উনি সরি বলেন। তখন আলিশা রায়হান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, দেখুন আঙ্কেল, আপনি সম্মানী মানুষ, আপনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করতে চাই না। তবে আমার কোম্পানির সাথে আজ থেকে আপনাদের কোনো সম্পর্ক নেই। যে কোম্পানিতে রাহুলের মতো একজন জানোয়ার কাজ করে, ওই কোম্পানির সাথে কাজ করার কোনো ইচ্ছে অন্তত আমার নেই। দেখো মা, তুমি বিষয়টা একটু বুঝার চেষ্টা করো। ওই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে কখনোই রাজি ছিলাম না, কিন্তু ওই ছেলে আমার মেয়েকে নিজের কবজায় করে ফেলেছে। এখন আমার মেয়ে ওই ছেলে ছাড়া কিছুই বুঝে না। আমি আমার একমাত্র মেয়ের কথা রাখতে ওকে সহ্য করে যাচ্ছি, ওকে আমারও পছন্দ না। দেখুন, এটা আপনাদের পারিবারিক বিষয়, তবে আজ থেকে এই মুহূর্তে আমরা এইখান থেকে চলে যাচ্ছি। এরপর থেকে আপনাদের সাথে আমাদের কোম্পানির কোনো প্রকার সম্পর্ক থাকবে না। ভালো থাকবেন বলে আলিশা সবাইকে রেডি হতে বলে। আলিশার কথা মতো সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সবকিছু এমন ওলট পালট হয়ে যাবে কেউ ভাবেইনি। গাড়িতে উঠে আলিশা আরহামের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে কে বলেছিল ওর সাথে মারামারি করতে? এখন দেখলি হাতের কি অবস্থা হয়েছে। ও ছেলে আমার বউকে নিয়ে বাজে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? আমাকে কি তুমি কাপুরুষ ভেবেছো? আরামের কথায় আলিশা আড়ালে মুচকি হাসে, কিন্তু মুখে রাগী ভাব বজায় রেখে বলে, তা তোকে কে আমার স্বামীর অধিকার পালন করতে বলল? যে বিয়ে আমরা দুইজনের কেউই মানি না, সেটার দায়িত্ব পালন করতে গেলি কেন? আমরা এই বিয়ে মানি না, এটা সত্যি, কিন্তু তাই বলে বাইরের একটা ছেলে তোমাকে সবার সামনে অপমান করবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব, এমন ছেলে আমি না। মানি আর না মানি, কাগজে কলমে তুমি আমার বউ,
আলিশার আর কথা বাড়ালো না। আরামের এমন প্রতিবাদ দেখে তার বেশ ভালো লেগেছে, কিন্তু আরামের হাতের কাটা জায়গার দিকে তাকালে রাগও হচ্ছে খুব। বেশ লম্বা জার্নি করে সবাই বাসায় ফিরতেই আরামের এমন অবস্থা দেখে আলিশার মা দৌড়ে এসে বলে, কি রে আলিশা, আরাহামের হাতে কি হয়েছে? তুই ছেলেটার সাথে কি করেছিস? মায়ের কথা শুনে আলিশা বিরক্ত হয়ে বলে, আজব, আমি আবার কি করলাম? ওয়েট, তোমার কি ধারণা আমি ওর হাত কেটে দিয়েছি? এই দুনিয়ায় ওর ক্ষতি কেউ চাইলে সেটা হচ্ছিস তুই। আমার এমন নম্রভদ্র ছেলের কোনো শত্রু থাকতে পারেই না। ইস রে, ছেলেকে তাহলে প্যাকেট করে জাদুঘরে সাপ্লাই দাও, ভালো দাম পাবে। ও পড়ে গিয়ে হাত কেটে ফেলেছে, এখন সরো, আমার ভীষণ টায়ার্ড লাগছে, রেস্ট নেব। বলেই সে রুমে চলে গেল। ওদিকে আরামকে সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু আরাম সবাইকে মিথ্যে বলে রুমে আসলো। এসে তো বেচারা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। জোরে একটা চিৎকার দিতেই কেউ তার মুখ চেপে ধরলো। এই বলত, তুই দেখেছিস এখন কি পুরো বাড়িকে দেখাবি? আলিশা চেঞ্জ করছিল, ঠিক সেই সময় আরাম ঢুকে যায়। আরাম নিজের মুখ থেকে আলিশার হাত সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দরজা বন্ধ করে চেঞ্জ করবেন না, যান আগে কাপড় পরে আসুন। আলিশা নিচের দিকে তাকিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওদিকে আরহাম বিছানায় শুয়ে ঘাম মুছছে। একটু পর আলিশা বের হয়ে আরহামের পাশে শুয়ে পড়ল। আরহাম আলিশাকে দেখা মাত্র ঘুমানোর ভান করলো। এই মুহূর্তে আলিশার সেই ভয়ঙ্কর চোখে তাকানোর সাহস আরহামের নেই, কিন্তু কিছুক্ষণ পরেই আরহাম ফিল করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরহাম আস্তে আস্তে চোখ খুলতে দেখলো আলিশা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আরাম পুরো পাথর হয়ে গেল। মেয়েটা কি ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরলো, নাকি ঘুমের মধ্যে ভুল করে জড়িয়ে ধরেছে? আরাম বুঝলো না, হয়তো বোঝার চেষ্টাও করলো না, কারণ এই মুহূর্তটা সে উপভোগ করতে চায়। সকাল হতেই আরহামের ঘুম ভেঙে যায়। আলিশা এখনো ঘুমিয়ে আছে তাকে জড়িয়ে ধরে। আরহাম আলিশাকে সরিয়ে উঠতে যাবে, তখনই আলিশা আরহামকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, আরহাম, ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে। তো কে আপত্তি করছে? ঘুমাও, কিন্তু আমাকে ছেড়ে ঘুমাও, আমি উঠবো। কিন্তু আলিশা সেসব খেয়ালই নেই, সে নিজের মতো ঘুমিয়ে আছে। হঠাৎ করে আলিশা তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। আরহাম এমন ছোট চিৎকার দিল যে আলিশা লাফ দিয়ে উঠে বসলো। সাথে সাথে আরহামের মাও এসে দরজায় ডাকতে লাগলো, কিরে আরহাম, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন বাবা? ফুপি, কিছু হয়নি, তোমার বলত স্বপ্নে কিছু একটা দেখে লাফিয়ে উঠেছে। আরামের মা চলে গেলেন। এদিকে আরাম হাঁ হয়ে আলিশার দিকে তাকিয়ে আছে। বেচারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আলিশা তখন বিছানা ছেড়ে উঠে আরামের গাল টেনে দিয়ে বলল, উফ, বাবুটা কি কিউট করে তাকিয়ে আছে। হ্যাঁ, বন্ধ কর বলত, নাইলে মাছি ঢুকে যাবে। বলে আলিশা ওয়াশরুমে চলে গেল। আরামও ওখানে বসে নিজের ঘাড়ে হাত দিয়ে আছে। দাঁত বসিয়ে দিয়েছে রাক্ষসী মেয়েটা। আলিশা বের হয়ে আরামের অবস্থা দেখে বলল, কিরে, অফিসে যেতে পারবি নাকি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করব? রাক্ষসী মেয়ে আমার ঘাড় ভেঙে ফেলেছে, আবার আমার সাথে মজা নিচ্ছিস? আই উইল কিল ইউ। ওরে বাবা রে, সোনাটা দেখি রেগে গেছে। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। আলিশা গিয়ে নিজের অফিসের কাপড় বের করতে করতে বলল, মাথা খারাপ হলে পাবনা পাঠানোর জন্য ব্যবস্থা করব, কিন্তু এর আগে অফিসের ডিউটি শেষ করে যাবে। সময় মতো অফিসে না গেলে খুন করব। আমি অসুস্থ, আজকে অফিসে যাব না। কিসের অসুস্থ? আমি তো দেখছি তুই দিব্যি হাঁটতেছিস, তোর আবার কিসের অসুস্থতা? তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে আসবে, আমি গেলাম। বলে আলিশা অফিসে চলে গেল। ওদিকে আরহাম কিছুক্ষণ রুমের মধ্যে বসে নিজের রাগ ঠান্ডা করে অফিসে চলে গেল। গিয়ে সেই বিপদের আশঙ্কা করেছিল সেটাই হলো, রাফির সামনে পড়ে গেল। রাফি আরামকে দেখেই হেসে বলল, কি ব্যাপার শালা বাবু, কাঁদে কি হয়েছে? বউ লাভ বেড দিয়েছে নাকি? আরাম কিছু না বলে রাফির হাত ধরে টেনে আয়রার রুমে নিয়ে গেল। এরপর আয়রা আর রাফিকে সবকিছু খুলে বলল। সব শুনে আয়রা আর রাফি মিলে আরামকে নিয়ে আলিশার কেবিনে গেল। আলিশা তিনজনকে একসাথে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আবার নতুন কোনো প্ল্যান আছে নাকি? তিনজন দেখছি একসাথে। না, আরহাম আমার কাছে তোর নামে বিচার দিয়েছে। তুই কেন ওর সাথে এরকম করছিস? আজব, আমি আবার কি করলাম ওর সাথে? আপু দেখো তোমার সামনে কিভাবে মিথ্যা কথা বলছে। আমার কাঁধে রাক্ষসের মতো কামড় দিয়েছে ওর 20 দাঁতগুলো দিয়ে। ঘাড়ের ব্যথায় আমি দাঁড়াতে পারছি না।
বলেই আরহাম নিজের কাঁধ আয়রাকে দেখাতে লাগলো। এটা দেখে আলিশা কিছুটা রাগ দেখিয়ে বলল, ওকে এটা দেখে কি লাভ? তোর সাহস বেড়ে গেছে তাই না? কামড় দিয়েছি, বেশ করেছি। আজ বাসায় ফিরে আয়, এরপর দেখবি তোর কি অবস্থা করি। আপু তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আলিশা, তুই কেন আরহামের সাথে এরকম করছিস? তুই নিজেই বলেছিস ওকে তুই স্বামী হিসেবে মানিস না, তাহলে ওর পার্সোনাল লাইফে কেন তুই হস্তক্ষেপ করছিস? আলিশা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এই কথাটা মিথ্যে নয়, সে আরামের সাথে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে? তবে কি সে আরামকে ভালোবেসে ফেললো? না, এটা তো হওয়ার কথা না। আলিশা আয়রার কথায় উত্তর দিতে চাইল না। সে বিরক্তি নিয়ে বলল, যাও এখান থেকে, ওর ব্যাপারে কোনো কথা বলবো না, ওর সাথে কিছু করবোও না। এখন আমার অনেক কাজ আছে, আমাকে বিরক্ত করো না। সবাই যার যার কাজে চলে গেল। ওদিকে রাফি আর আয়রার পাশে বসে বলল, বউ, এখন কিন্তু আমাদেরকেই আসল কাজটা করতে হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? আলিশা কিন্তু আস্তে আস্তে আরহামকে ভালোবাসতে শুরু করেছে। দূর, এটা কি বলো? আলিশা আরহামকে ভালোবাসতে যাবে কেন? ও তো আরহামকে সহ্যই করতে পারে না। না বউ, কাহিনী এখন পুরো চেঞ্জ। এখন তুমি শুধু আমার কথা মতন কাজ করে যাও, আসল মজা একটু পর দেখবে। চলো, আরহামকে মাঠে নামাতে হবে। বলে রাফি আয়রাকে টেনে আরহামের কেবিনে নিয়ে গেল। এরপর আরহামের পাশে বসে বলল, শালা বাবু, সত্যি করে একটা কথা বলো, তুমি কি আলিশাকে ভালোবাসো? আরহাম হঠাৎ করে এমন প্রশ্নে কিছুটা হতভম্ব হয়ে গেল। রাফি আবার বলল, দেখো আরহাম, আমরা তোমার সাথে মজা করি, কিন্তু তোমারও লাইফ আছে। যতই হোক তুমি আমাদের আপনজন। তোমার কোনো ক্ষতি হোক আমরা চাই না। তুমি কি আলিশাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে? দেখো দুলাভাই, আমি জীবনে কোনো মেয়ের সাথে রিলেশন করিনি। আম্মু আর মামা দুজন মিলে অনেক স্বপ্ন নিয়ে আমাকে ওনার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু উনি যেহেতু এই বিয়ে মানেন না, তাই আমিও আর জোর করতে চাইনি। উনি যদি রাজি থাকে তাহলে আমি আর কোনো আপত্তি নেই। এই না হলে আমার শালা। কিন্তু তুমি কি জানো আলিশা তোমাকে ভালোবাসে? সেটা ও বলতে পারছে না। এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে ও নিজে থেকে তোমাকে ওর মনের কথা বলে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর তুমি কিভাবে শিওর হলে উনি আমাকে ভালোবাসেন? জোহরের চোখ কোনোদিন সোনা চিনতে ভুল করে না। তোমার এই দুলাভাই হচ্ছে মেয়ে চেনার উস্তাদ। আমার চোখ থেকে কোনো মেয়ে নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারে না। এই কথা শুনে আয়রা রাগে চোখে রাফির দিকে তাকালো। রাফি তখন বোকার মতো হেসে কথাটা ঘুরিয়ে নেওয়ার জন্য বলল, ওই আর কি, একটু অভিজ্ঞতা তো আছেই। যতই হোক বিয়ে শাদী করে ফেলেছি। এখন শোনো, তুমি নীলাশা আর রিয়ার সাথে ক্লোজ হবে। আমি ওদেরকে বলে দিব, ওদের সাথে এমন ভাবে কথা বলবে যাতে মনে হয় তুমি ওদের সাথে রিলেশনে জড়িয়েছ। এটা দেখে তোমার বউ যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে ও সহ্য করতে পারবে না, নিজে থেকেই তোমাকে ওর মনের কথা বলে দেবে। এটা অসম্ভব দুলাভাই। এই কাজ করতে গিয়ে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? ওই মেয়ে তো আমাকে খুন করবে। তোমাদের বংশের পুরুষ মানুষগুলো এত নির্লজ্জ কেন? বউ কি ভয় পায়? একটা পুরুষ মানুষ পেলাম না যে নিজের পুরুষের মতন পরিচয় দিতে পারে। সবগুলো মেয়েদের মতন করে ঘুমটা দিয়ে থাকে সবসময়। এই, তোমার সাহস তো কম না? তুমি আমাদের বংশ নিয়ে কথা বলো। আরও সত্যি বলছে, যদি আলিশা আরও রেগে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না। আমি যেটা বলেছি সেটা করো, দেখবে আলিশা যদি সত্যি আরহামকে ভালোবেসে থাকে তাহলে নিজ থেকেই আরহামকে ওর মনের কথা বলে দেবে। আর যদি সেটা না হয় তাহলে আমরা আরহামের জন্য একটা মেয়ে দেখব। এভাবে তো ওর জীবন চলতে পারে না। তখন আয়রা আর আরহাম দুজন মিলে কিছুক্ষণ চিন্তা করে দেখলো, হ্যাঁ এটা ঠিক, আরহামের পুরো জীবন এভাবে চলতে পারে না। তখন আয়রা বলল, ঠিক আছে আরহাম, তুই তো দুলাভাইয়ের কথা মতো কাজ কর, আমরা তোকে সাপোর্ট করব। এরপর আরহাম রাজি হয়ে গেল রাফির কথায়। রাফি গিয়ে রিয়া আর নীলিশাকে সব বলল। তারা দুজনে প্রথমে ভয় পেয়ে গেল। এরপর যখন আয়রা আর রাফি মিলে ওদেরকে বোঝালো তখন তারাও রাজি হলো। পরদিন থেকে শুরু হবে তাদের মিশন। বাসায় যাবার পর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আরহাম ফোনে কথা বলছিল। আলিশা লুকিয়ে লুকিয়ে ওর কথা শোনার চেষ্টা করতেই শুনতে পেল, না বেবি, কালকে তো অফিসের টাইমে বের হওয়া যাবে না। ও যে গুন্ডি মেয়ে, আমাদেরকে অফিস থেকে বের করে দিবে। আমরা দুজন চলো অফিসের পর মিট করি কোনো একটা প্রাইভেট জায়গায়, দুজন মিলে প্রাইভেট সময় কাটাই। কথাটা
কথাগুলো শুনে আলিশার মাথায় রাগ চড়ে বসলো। সে রুমে এসে রাগে গজগজ করতে লাগলো। আরো 4-5 মিনিট কথা বলার পর আরহাম রুমে আসতেই আলিশা বলল, কার সাথে এতক্ষণ কথা বলছিলি? আমার বন্ধু, ওর সাথেই আড্ডা দিচ্ছিলাম। বন্ধুর সাথে অফিসের জন্য প্রাইভেটলি সময় কাটাতে হয় নাকি? তা তোর ওই বন্ধু ছেলে নাকি মেয়ে? আছে কিছু একটা, এত সব বলতে পারবো না। কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, এখন ঘুমাবো। বলেই আরহাম শুয়ে পড়ল। ওদিকে আলিশার রাগে গা জ্বলে যাচ্ছে। আরহাম তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে সময় দিবে, এটা তার কেন জানি সহ্য হচ্ছে না। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট না করেই আলিশা অফিসে চলে গেল। কিছুক্ষণ পর আরহাম অফিসে গেল। গিয়ে রাফির কথা মতো নিলিশা আর রিয়ার ডেস্কের কাছে গেল। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের কেবিনে চলে আসলো। লাঞ্চের টাইমে আলিশা ক্যান্টিনে গিয়ে দেখলো আরাম সেখানে নেই। তাই আরামকে খুঁজতে তার কেবিনে আসতে দেখতে পেল নিলিশা আর আরহাম বসে আছে। সে দরজার কাছে দাঁড়াতেই শুনতে পেল, দেখো আরাম, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে এনেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। সত্যি তুমি আমার জন্য রান্না করেছো? থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আচ্ছা আরাম, তুমি কি বিয়ে করবে না? এত ভালো একটা চাকরি করছো, দেখতে এত সুন্দর, তোমার জন্য তো কত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমিও ভাবছি বিয়ে নিয়ে যদি তোমার মতো ভালো একটা মেয়ে পেয়ে যাই তাহলে অবশ্যই বিয়ে করব। আমারও আর একা থাকতে ভালো লাগছে না। তুমি যদি বলো তাহলে কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি। ওয়েট, ঘরে বউ রেখে এখানে বিয়ের আলাপ আলোচনা চলছে তাই না? আজ তোর বিয়ে করার শখ আমি মেটাবো। বলে আলিশা রুমে ঢুকে নিলিশার হাত টেনে টান দিয়ে খাবারের বক্সটা কেড়ে নিল। এরপর সেটা ছুঁড়ে মারলো ফ্লোরে। ম্যাম, এটা আপনি কি করলেন? আমি এত কষ্ট করে রান্না করে আনলাম, আপনি সেটা ফেলে দিলেন। এই মেয়ে, তোমাকে কতবার বলেছি না তুমি আরহামের আশেপাশে ঘুরঘুর করবে না? ওর সাথে সব সময় লেপটে থাকো কেন? ম্যাম, এখন লাঞ্চের সময় চলছে, আমরা যে কোনো কিছু করতে পারি। আরহাম আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, আমরা দুজন তো বিয়ের প্ল্যান করতেই পারি। শখ কত বিয়ে করবে, তুমি জানো না আরহাম বিবাহিত, আমি ওর বউ। হ্যাঁ, আরহাম আমাকে বলেছে, সাথে এটাও বলেছে আপনি ওকে স্বামী হিসেবে মানেন না। এছাড়া আপনি আরহামের থেকে বড়, সেখানেও আপনাকে ডিভোর্স দিয়ে দিলে তো আমার কোনো প্রবলেম থাকার কথা না, আমি ওকে বিয়ে করতে রাজি। আলিশার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে আরহামের দিকে চোখ লাল করে তাকালো, কিন্তু আরহাম স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে কোনো ভয় নেই। এটা দেখে আলিশার আরো খারাপ লাগলো। সে নিজের কেবিনে এসে টেবিলের উপরে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। এটা দেখে রাফি আর আয়রা দৌড়ে আসলো। আলিশার কাছে এসে বলল, কি হয়েছে, তুই এভাবে পাগলামি করছিস কেন? আয়রার কণ্ঠ শুনে আলিশা রেগে আয়রা আর রাফির দিকে তেড়ে এসে বলল, তোরা দুজন মিলে এসব করেছিস তাই না? আমি শিওর তোরাই এসব করেছিস। আরহামের পিছনে ওই মেয়েকে তোরাই লাগিয়ে দিয়েছিস। এসব কি বলছিস? আমরা কেন এসব করব? আর কি হয়েছে সেটা তো খুলে বলবি। তুই বুঝতে পারছিস আরহাম আর ওই নীলাশা মেয়েটা বিয়ের প্ল্যান করছে? আরহাম আমাকে বিয়ে করে আরো একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। আয়রা আর রাফি দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের প্ল্যান কাজে লেগেছে, কিন্তু এত তাড়াতাড়ি কাজে লাগবে এটা তারা দুজনে চিন্তাও করেনি। তখন আয়রা আলিশার সামনে থাকা চেয়ারে বসে বলল, আলিশা, তুই আমার বোন, তোর কোনো ক্ষতি হবে এটা আমরা চাই না, কিন্তু তুই ভুলে যাস না আমরা আরহামকেও ভালোবাসি। ও আমাদের আপনজন, ওর কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। তুই আরহামকে বিয়ে করেছিস কিন্তু ওকে মেনে নিচ্ছিস না, তাহলে ছেলেটা কি করবে? আরহাম দেখতে কত সুন্দর, ওর জন্য মেয়েরা পাগল থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ও একটা ছেলে, যখন ঘরে শান্তি পাবে না তখন বাইরে হাত বাড়াবে, এটাই তো স্বাভাবিক। আয়রার কথা শুনে আলিশা চুপ করে গেল। সে কি জবাব দিবে? এটা তো সত্যি সে আরামকে স্বামী হিসেবে মেনে নেয়নি। তখন রাফি আলিশাকে বলল, দেখো আলিশা, তুমি আমার ছোট বোনের মতন, তোমাকে আমরা ভালো একটা পরামর্শ দিচ্ছি। যদি আরহামকে নিজের কাছে রাখতে চাও তাহলে ওকে মনের কথা বলে দাও। আমি জানি তুমি আরহামকে ভালোবাসো। দেখো, এভাবে যদি নিজের মনের কথা নিজের মনের মধ্যেই আড়াল করো তাহলে কয়েকদিন পর আফসোস করতে হবে। তাই আরহামকে যদি ভালোবেসে থাকো তাহলে ওকে সত্যিটা বলে আপন করে নাও, না হলে 2 দিন পর পাখি উড়াল দেবে। আলিশা চুপ করে চেয়ারে বসে পড়ল। হ্যাঁ, ও আরহামকে ভালোবাসে, কিন্তু কিভাবে বলবে ওকে? বিয়ের রাতেই সে আরহামকে বলেছে কোনোদিনও স্বামী হিসাবে মানবে না। আলিশাকে চুপ থাকতে দেখে আয়রা ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, সময় নষ্ট করবি তো পরে নিজে আফসোস করবি।
আমরা আরহামের সাথে কথা বলেছি, ওর তোকে মেনে নিতে কোনো আপত্তি নেই। তাহলে তুই কেন হাত গুটিয়ে বসে আছিস? আজ নীলাশা আরহামকে প্রপোজ করেছে তোর সামনে, তাই তুই দেখতে পাচ্ছিস। কয়েকদিন পর তোর চোখের আড়ালে যদি কিছু করে ফেলে, তাহলে তুই নিজেকে সামলাবি কি করে? না আরহাম, আমি ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবে না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আজই ওকে আমি আমার মনের কথা বলে দিব। সত্যি বলছি আপু, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই তো বুঝতে পেরেছিস, তাহলে আর দেরি করিস না, আজই বাসায় গিয়ে আরহামকে সত্যিটা বলে দিবি। বলে আয়রা রাফিকে ইশারা করলো বাইরে আসার জন্য, কারণ এখন আলিশাকে একা থাকতে দেওয়াটা ভীষণ প্রয়োজন, না হলে মেয়েটা চিন্তা করার সময় পর্যন্ত পাবে না। বাইরে এসে রাফি আয়রার দিকে তাকিয়ে বেশ ভাব নিয়ে বলল, কি বলেছিলাম না, আমার কথা মতন কাজ করলে? আর আলিশা কেন, আলিশার বাপও বলবে সে আরহামকে ভালোবাসে। এই তোমার কথাবার্তার স্টাইল এরকম কেন? বয়স হয়েছে, মেয়েটাও বড় হচ্ছে, কিন্তু তোমার কথাবার্তার স্টাইল আর ঠিক হলো না। রাস্তার ছেলে মেয়েদের মতো কথা বলো। সরি বউ, খুশি কন্ট্রোল করতে পারি নাই, তাই বলে ফেলেছি। এখন যাই, আমার শালাবাবুকে একটা ট্রিক্স শিখিয়ে দিয়ে আসি, বিড়ালটা কিভাবে মারতে হয় সেটা। বলে রাফি নাচতে নাচতে চলে গেল আরহামের কেবিনে। ওদিকে আরাম ভয়ে হাত পা গুটিয়ে বসে আছে। আজ বাসায় কি হবে সে নিজেও জানে না। এই মেয়ে এখানে যে রাগ দেখালো, বাসায় গিয়ে না জানি কি করে। রাফি গিয়ে আরহামের পাশে বসে বলে, কি মশাই, বসে বসে কার নাম জপ করছো? দুলাভাই, আমার কিন্তু খুব ভয় করছে। আজ বাসায় যাওয়ার পর যদি আমার সাথে খারাপ কিছু করে ফেলে। শালার ঘরের শালা, তুমি পুরুষ জাতির কলঙ্ক। তোমাকে ছেলে না বানিয়ে মেয়ে দিলে ভালো হতো। আমি একটু আগেই আলিশার সাথে কথা বলে এসেছি, আজকে বাসায় যাবার পর আলিশা তোমাকে ভালোবাসার কথা বলবে। কথাটা শুনে আরাম হাঁ হয়ে গেল। এটা কি সত্যি নাকি রাফি তার সাথে মজা করছে? তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফি আবারও বলল, এখন থেকে পুরুষ মানুষের মতন হয়ে থাকবে। যদিও ভয় পাও, তাহলে কিন্তু বিড়াল আর মারতে পারবে না। এরপর বইয়ের কথায় উঠতে হবে আর বসতে হবে। আমার মতন হও, চোখের সামনে জলজন্ত একটা উদাহরণ থাকতে তুমি একটা কাপুরুষ হলে কিভাবে? তোমার বংশে বিয়ে করে আজ আমার লজ্জা হচ্ছে। হ্যাঁ দুলাভাই, আমারও ভীষণ লজ্জা হয় যখন দেখি একজন বড় বড় কথা বলে বউয়ের সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। এভাবে মুখের উপর সত্যি কথা বলতে নেই শালাবাবু। এখানে বসে বসে প্ল্যান করো কিভাবে বউকে সামলাবে। আমিও যাই আমার সুইট হার্টের কাছে। বলে রাফি চলে গেল। আরহাম ভয়ে ভয়ে সন্ধ্যায় বাসায় গেল, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে আলিশা কিছুই বলল না। রাতে সবার সাথে ডিনার করে আরহাম রুমে ঢুকতেই দেখলো পুরো রুম অন্ধকার। সে লাইট অন করতে যাবে তার আগেই পেছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। আরাম ভয়ে ভয়ে পেছনে ঘুরতে আলিশাকে দেখতে পেল। অন্ধকারেও আলিশাকে স্পষ্ট ফিল করতে পারছে সে লাইটটা অন করতেই অবাক হয়ে গেল। আলিশা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আরাম কিছু বলতে যাবে তার আগেই আলিশা বলল, আরহাম, আমি অতীতের সব ভুলে যেতে চাই। তোমার সাথে এখন থেকে নিজেকে জড়িয়ে নিতে চাই। আমি তোমাকে ভালোবাসি আরহাম। আরহাম কি বলবে ভেবে পারছে না। তার কাছে এখনো সব কল্পনা মনে হচ্ছে। তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আলিশা টান দিয়ে আরামকে নিজের মুখের কাছে এনে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? তোর জন্য আমি এত কষ্ট করে সাজলাম আর তুই চুপ করে রোবটের মতো দাঁড়িয়ে আছিস। আসলে হয়েছে কি? আসলে নকলে কিছুই নাই। এখন থেকে তুই আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তোর শরীরের আমার অনুমতি ছাড়া তুই নিজে স্পর্শ করতে পারবি না। সেখানে অন্য মেয়ে স্পর্শ করা তো বিলাসিতা। হু হা করছিস কেন? স্পষ্ট করে কথা বল, তুই কি আমাকে ভালোবাসিস না? এবার আরহাম আলিশাকে কোলে তুলে নিল। আলিশা আরহামের এমন অদ্ভুত কাণ্ডে লজ্জায় পড়ে গেল। আরহাম আলিশাকে বিছানায় শুইয়ে দিয়ে আলিশার মুখের কাছে ঝুঁকে বলল, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি বউ। এতদিন তোমার পারমিশন ছিল না বলে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। আজ থেকে কিন্তু আর আমাকে আটকাতে পারবে না। তো তোকে আটকে রাখবে কে? আমিও আমার কিউট হাজবেন্ডের আদর পাওয়ার জন্য বসে আছি। তাহলে চলো বিড়ালটা মেরে ফেলি। আমিও দেখি তোর জোর কতটুকু। বলে আলিশা আরহামকে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। তাদের ভালোবাসা পূর্ণতা পেল অবশেষে।
আরহাম, তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব, তাই তুই কোনোভাবেই আমার কাছে স্বামীর অধিকারের আশা করিস না। জি আপু, আমি আগেই বুঝেছিলাম আপনি এই বিয়েতে রাজি নন। সমস্যা নেই, আপনি আপনার মতো থাকুন, আমার কোনো সমস্যা নেই। তুই কেন এই বিয়েতে রাজি হতে গেলি? আরে ভাই, তোকে আমি জন্মাতে দেখেছি, তোর সাথে বিয়ে কিভাবে মানবো? হুম, সমস্যা নেই আপু, যা হবার হয়ে গেছে। এখানে আমাদের দুজনের কোনো হাত ছিল না, তাই মন খারাপ করবেন না। আমি আপনার লাইফে কোনো হস্তক্ষেপ করব না। জানিস, আমার এখন আব্বু আম্মুর প্রতি ভীষণ রাগ হচ্ছে। তারা তোর মতো শিক্ষিত সুন্দর ছেলের সাথে কিনা আমার মতো বয়স্ক ডিভোর্সি মেয়ের বিয়ে দিয়ে দিল। আমার কারণে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। এমন বলবেন না আপু, আর আপনার সাথে যা হয়েছে তা একটা দুর্ঘটনা মাত্র। ওইসব মনে রেখে কষ্ট পাবেন না। হুম, আচ্ছা তুই বেডের ওই পাশে ঘুমিয়ে যা, আমি এই পাশে ঘুমাবো। বাংলা সিনেমার মতো সোফায় ঘুমানোর প্রস্তুতি শুরু করিস না, পরে ব্যথা ট্যাথা পাবি। আর এমনিতেও ছোটবেলায় তুই আমার কোলে কতবার ঘুমিয়েছিস তার হিসাব নেই। আলিশার কথা শুনে আরহাম মুচকি হেসে বেডের একপাশে শুয়ে পড়ল। তাদের আজ বিয়ে হয়েছে মহা ধুমধাম করে। সবকিছুর পর শেখ পরিবারের ছেলে মেয়ের বিয়ে বলে কথা। আলিশা আরহামের মামাতো বোন। আরহামের বাবা ছিলেন একজন নৌবাহিনীর কমান্ডার। একটা দুর্ঘটনায় উনি মারা যান। তখন আরহাম সবেমাত্র ক্লাস 4-এ পড়াশোনা করে। বাবার মৃত্যুতে একদম ভেঙে পড়েছিল ছেলেটা। আরহামের মা আফরোজা শেখও স্বামীর মৃত্যুর পর একা হয়ে পড়েন। তখন তার বড় ভাই আকরাম শেখ তাকে নিজের কাছে নিয়ে আসেন। এরপর অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টাও করেন। আরহামের মুখের দিকে তাকিয়ে আফরোজা শেখ কখনোই রাজি হননি। এদিকে আকরাম শেখ আর মারিয়া শেখের ঘরে 2 মেয়ে আর 1 ছেলে। সবার বড় ছেলে আরিয়ান শেখ বর্তমানে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আর বড় মেয়ে আয়রার বিয়ে হয়ে গেছে। এলাকায় তার একটা মেয়েও আছে, 5 বছর বয়স। আর সবার ছোট মেয়ে আলিশা শেখ। বর্তমানে আয়রা আর আলিশা দুজনে মিলে বাবার ব্যবসা দেখাশোনা করে। আকরাম সাহেবের বয়স হয়েছে, 2 দিন অফিসে যান তো 4 দিন রেস্টে কাটান। এই অবস্থায় তো আর ব্যবসা চলে না। ছেলেকেও বারবার বলেছেন চলে আসতে, কিন্তু আরিয়ান ওখানকার বেশ নামকরা ইঞ্জিনিয়ার। লন্ডনে এত বড় বিলাসবহুল আর আধুনিক জীবনযাপন ছেড়ে আসতে সে রাজি নয়। উল্টো সে চায় তার পরিবার যেন ওখানে পাড়ি জমায়। কিন্তু আকরাম সাহেবের এইসবে মন নেই। উনি এখানে বেশ আছেন। বাকি পরিচয় না হয় একটু পরেই দিই। সকাল হয়ে গেছে। আলিশা ঘুম থেকে উঠে দেখলো আরহাম এখনো ঘুমাচ্ছে। ছেলেটা ভয়ঙ্কর সুন্দর। এমনিতেই আরহামকে তার হিংসা হতো ছোটবেলায়, কারণ সবাই আরহামের তার সৌন্দর্যের তুলনা দিতে গিয়ে আরহামকেই এগিয়ে রাখত। এর মধ্যে সেই ক্লাস 8-এ থাকতে আরহামকে পাঠিয়ে দেওয়া হয় আরিয়ানের কাছে। ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে আস্তে আস্তে আরহাম এখন 22 বছর পূর্ণ যুবক। আলিশা আরহামের দিকে তাকিয়ে নিজের অজান্তেই আফসোস করে বলল, ইস, ছেলেটার জীবনটা আমি এভাবে নষ্ট করে দিলাম। এত সুন্দর ছেলের না জানি কত সুন্দর বউ পাওয়ার কথা ছিল, কিন্তু শেষে কিনা আমার মতো একজনকে পেল। আলিশা এইসব ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আরহাম উঠে গেছে। আলিশা বের হতেই আরহাম ফ্রেশ হতে চলে গেল। একটু পর বের হয়ে রেডি হতে লাগলো। আলিশা সোফায় হেলান দিয়ে বসে বলল, কিরে, এখন কোথায় যাবি তুই? কেন আপু, অফিসে যাবেন না? এমনিতেই তো 2 দিন কেটে গেল এসব ঝামেলায়। আমারও ইচ্ছে ছিল আজ যাবে, কিন্তু নিচে গেলে আব্বু আম্মু আর ফুপি বকাবকি করবে। আজকে তো বউ ভাত। ওসব ছাড়ো তো, যার বিয়ে তার খবর নাই, আর পাড়া পড়শির ঘুম নাই। আরহামের কথা শুনে আলিশা হেসে নিজেও রেডি হতে লাগলো। দুজন রেডি হয়ে নিচে নামতেই দেখলো পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট করছে। আরহামের মা বলল, কিরে, 2 জন রেডি হয়ে কোথায় বের হচ্ছিস? অফিসে যাব, ফুপি অনেক কাজ পড়ে আছে। তোমাদের কথা মতো তো 2 দিন যেমন খুশি সাজো অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম। আলিশা কথাটা বলতে বলতে চেয়ার টেনে বসে ব্রেকফাস্ট শুরু করলো। আকরাম সাহেব মেয়ের এমন কথা পছন্দ করলেন না। তিনি কড়া গলায় বললেন, এটা কি রকম ব্যবহার আলিশা? আর বিয়ে নিয়ে এমন তামাশা করার মানে কি? আলিশা কিছু না বলে নিজের মতো খেতে লাগলো। আকরাম সাহেব উত্তরের আশায় প্রশ্নটা আবারও করলেও আলিশা টু শব্দ করল না। আরামের খাওয়া আলিশার আগেই শেষ হয়ে গেল। আলিশা এটাই চাচ্ছিল। সে আরামকে উঠে যেতে দেখে বলল, আরহাম, তুই যা, আমি ঘন্টাখানেক পরে আসছি।
আরাম কিছু না বলে বেরিয়ে গেল। যেই বিয়ে আমি মানি না, তার কোনো নিয়ম কানুন পালন করতে পারবো না। আমার কাছে এই বিয়েটা একটা তামাশা। এসব কি বলছিস আলিশা? আরাহামের মতো ছেলে তুই কই পাবি? কত নম্রভদ্র একটা ছেলে, ওকে নিয়ে তোর কি প্রবলেম? আরহাম ভালো, এটাই আমার প্রবলেম। তোমরা ভুলে যাচ্ছ, ছেলেটার বয়স কম, সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, এখন ওর ক্যারিয়ার পড়ে আছে, ওর নিজের একটা স্বপ্ন থাকতে পারে। এইসব চিন্তা না করে আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে ওই বাচ্চা ছেলের গলে ঝুলিয়ে দিলে। আলিশার কথা শুনে আরামের মা এগিয়ে এসে আলিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোকে না বলেছি ডিভোর্স শব্দটা উচ্চারণ করবি না। তোর সাথে একজন প্রতারণা করেছে, তুই একদিনও ওই ছেলের সাথে সংসার করিসনি, তাহলে কেন শুধু শুধু নিজের উপর দোষ চাপাচ্ছিস? আর আরহামের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, ও খুশি মনেই তোকে বিয়ে করেছে। আমার ছেলেকে আমি চিনি। দেখো ফুপি, এইসব ছেলে ভোলানো কথা বাচ্চাদের বলা যায়। আমরা দুজনেই যথেষ্ট বুঝদার। আর ডিভোর্স বলবো না তো কি, দুধে ধোয়া তুলসী পাতা বলবো? তোমরা ভুলে যেও না, আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে রাহুলকে বিয়ে করেছিলাম। রাহুল আমার সাথে প্রতারণা করেছে ঠিক আছে, কিন্তু তাই বলে তো বিয়ের কাগজপত্র মিথ্যে হয়ে যায়নি। এবার আলিশার বড় বোন আয়রা আলিশাকে বলল, আমরা বুঝতে পারছি তোর কথা, কিন্তু আরহামের যেখানে আপত্তি নেই সেখানে তোর এত অসুবিধা কেন? ও তো একবারও বিয়েতে আপত্তি করেনি। ও আপত্তি করবে কি করে আপু? ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মামার বাড়িতে মানুষ হয়েছে, এখন সেই মামাই যদি নিচের মেয়েকে তার সাথে বিয়ে দিতে চায়, তখন ছেলেটা কিভাবে আপত্তি করবে? এর সাথে তো ফুপি আছেই, নিজের ছেলের জন্য মায়েরা কত যাচাই বাছাই করে মেয়ে আনে, সেখানে উনি কি করলেন? নিজের ছেলের জন্য 6 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য করলেন। আলিশার কথা শুনে আয়রা চুপ করে গেল। কথা যে একদম মিথ্যা তা কিন্তু নয়। আলিশার আগেও একবার বিয়ে হয়েছিল, তবে সেটা একদিনও টিকে নাই। আলিশা নিজের 3 বছরের প্রেমিক রাহুলকে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আজ থেকে 5 বছর আগে। বিয়ে করে তাদের শহর ছেড়ে অন্য আরেকটা শহরে যাবারও কথা ছিল, কিন্তু বিয়ের 2 ঘন্টা পর রাহুল আলিশাকে কৌশলে অজ্ঞান করে বাস কাউন্টারে ফেলে রেখে আলিশার আনা 11 লক্ষ টাকা আর 8 ভরি স্বর্ণ নিয়ে রাহুল পালিয়ে যায়। আলিশা জ্ঞান ফেরার পর বাড়ি আসলেও টানা 3 মাস ডিপ্রেশনে ছিল। কাউন্টারে থাকা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট রাহুলকে পালাতে দেখে সবাই। আলিশার বাবা মামলা করে রাহুলের বিরুদ্ধে। পুলিশ 6 মাস পর রাহুলকে ধরতে সক্ষম হয়। এরপর তাদের ডিভোর্স হয়। আলিশা ওই যে জেদ ধরেছিল, এরপর আর তাকে বিয়েতে রাজি করানো সম্ভব হয়নি। অন্যদিকে ক্লাস 8-এ থাকাকালীন আরহামকে লন্ডনে পাঠিয়ে দেন আকরম সাহেব, কিন্তু গত 2 মাস আগে যখন হার্ট অ্যাটাক করলেন তখন বাধ্য হয়ে ভাগিনাকে দেশে আসতে বললেন, কারণ তার 2 মেয়ে ব্যবসা সামলাতে হিমশিম খাচ্ছিল। এই মুহূর্তে একজন পুরুষ মানুষের সাপোর্ট বড্ড প্রয়োজন ছিল। আরাম ছোট থেকেই ভীষণ মেধাবী আর নম্রভদ্র। মামা মামির প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই, কারণ এই মানুষগুলোই তো তাকে আর তার মাকে আশ্রয় দিয়েছিল বাবার মৃত্যুর পর। আলিশার বাবা আর আরহামের মা যখন আরহামকে বলে আলিশাকে বিয়ে করতে, তখন আরহাম চুপচাপ রাজি হয়ে যায়, কিন্তু আলিশা কিছুতেই রাজি হতে চায় না। আলিশা ভাবে তার বাবা জঘন্য একটা কাজ করছেন, কারণ সে জানতো আরহাম কখনোই আকরাম সাহেবের কথা ফেলতে পারবেন না। আর এটা জেনেই আকরাম সাহেব সুযোগ নিচ্ছেন, কিন্তু সবশেষে মানুষ আবদ্ধ পরিবারের কাছে। আলিশা শত বাধা দিলেও শেষে রাজি হয়। এটাই ছিল তাদের বিয়ের কাহিনী। আরহামের মা তখন আলিশার কাছে এসে মুচকি হেসে বললেন, আমরা কোনো ভুল করিনি মা। আমার ছেলে বড্ড সহজ সরল। ওর বিশ্বাস ছিল ওর মা কখনোই ওকে ভুল কোনো মেয়েকে বিয়ে করতে বলবে না। আর আমার চোখে তুই হলি আমার আরহামের জন্য সেরা পাত্রী। ফুপির কথা বিন্দুমাত্র পছন্দ হলো না আলিশার। তার চোখে তার ফুপিও নিজের ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছেন। স্বামী মারা যাওয়ার পর ভাই এতটা দিন ধরে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তাই নিজের কম বয়সী ছেলেটাকে ভাইয়ের ডিভোর্সে মেয়ের সাথে বিয়ের সেই ঋণ শোধ করছেন। আলিশা তখন পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো, তোমাদের কথা মতো বিয়ে করেছি, কিন্তু এখন থেকে আমার আর আরহামের ব্যক্তিগত জীবনে তোমরা কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করো না, তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। এই আপুদুল্লা ভাই, তোমরা কি অফিসে যাবে নাকি এখানে বসে সবার জন্য নাটক করবে? না না, চেয়ারম্যান ম্যাডাম, আপনি যাওয়ার আগে আমরা পৌঁছে যাব। রাফি কথাটা বলেই দ্রুত টেবিল থেকে উঠে দাঁড়ালো। রাফি আয়রার স্বামী।
আলিশা হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। আয়রা আর তার স্বামী রেডি হয়ে অফিসে রওনা দিল। ওদিকে আলিশা অফিসে পৌঁছে আরহামের কেবিনে গেল। আরহাম কানে হেডফোন গুঁজে ভীষণ মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। আলিশা দেখার জন্য এগিয়ে যেতে দেখলো আরহাম গেম খেলছে। আলিশার এমনিতেই মেজাজ গরম ছিল, এর মধ্যে এমন মনোযোগ দিয়ে আরহামকে গেম খেলতে দেখে রেগে আরহামের সামনে থাকা টেবিলে একটা থাপ্পড় মারলো। আরহাম লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আলিশা তখন রেগে বলল, আরহাম এসব কি হচ্ছে? সরি আপু, কাজ নেই তাই বসে বসে বোর হচ্ছিলাম। আমি কাজ ছাড়তে পারছি না আর তুই কাজ পাচ্ছিস না? আয় আমার কেবিনে আয়, তোকে কাজ দিচ্ছি। বলেই আলিশা তার কেবিনে চলে গেল। আরহামও পিছন পিছন ঢুকলো আলিশার কেবিনে। আলিশা টেবিলে থাকা সব ফাইল আরহামের হাতে দিয়ে বলল, এই না সবগুলো ফাইল চেক করবি, এরপর এই পুরো মাসের বাজেট তৈরি করবি। আজ সন্ধ্যার আগে যদি কাজ কমপ্লিট না করেছিস তো আমি তোর গেম খেলার শখ মিটিয়ে দেব। আরহাম মন খারাপ করে ফাইলগুলো নিজের কেবিনে চলে আসলো। এই মেয়ে তার জীবন জ্বালিয়ে শেষ করে দিবে আর বলার অপেক্ষা রাখে না। সে কাজ করছিল, একটু পর রাফি আর আয়রা আসলো তার কেবিনে। সে দেখেও না দেখার ভান করে কাজ করে যাচ্ছিল। তখন রাফি পিছন থেকে বলল, কি রে শালা বাবু, বিয়ে করে দায়িত্বশীল হয়ে গেলে নাকি? সব ছেড়ে কাজে এত মনোযোগ দিয়েছো যে? আরহাম তবুও কিছু বলল না। তখন আয়রা এসে আরহামের পাশে বসে বলল, আরহাম চল, আমি আর তোর দুলাভাই বিকেলে সিনেমা দেখতে যাচ্ছি, তুই আমাদের সাথে চল। ওই কপাল কি আর আমার আছে? তোমার বোন আমাকে গেম খেলতে দেখে ফেলেছে, এখন এই এতগুলা কাজ দিয়ে গেছে, সন্ধ্যার আগে কমপ্লিট করতে হবে। তাহলে কি হবে? রুহি তো তোকে ছাড়া থাকতেই চায় না। এখন সিনেমা দেখবো নাকি মেয়েটাকে সামলাবো? এই ওয়েট, তোমরা সবাই কি আমাকে কাজের লোক পেয়েছো? এক বোন ইচ্ছে মতো কাজ দিয়ে যাচ্ছে, আরেক বোন জামাই নিয়ে সিনেমা দেখতে যাবে, আমাকে সাথে নিচ্ছে তাদের মেয়ে সামলানোর জন্য। আরে দূর, আমি ভাবলাম আমরা দুজন যাচ্ছি, তোকেও নিয়ে যাই। আর রুহি কি তোর পর? আমার মেয়ে তোর কিছু হয় না? বইন, মাপও চাই, দোয়াও চাই, ইমোশনাল ব্ল্যাকমেইল করো না। আমার পক্ষে আজকে যাওয়া অসম্ভব, এত কাজ সন্ধ্যার আগে কোনোভাবেই শেষ হবে না। রাফি তখন এগিয়ে এসে আরহামের পাশে বসলো। তুমিও না শালা বাবু, তুমি পুরুষ জাতির ইজ্জত নষ্ট করছো। বিয়ে করেছো, বউ থাকবে তোমার পায়ের তলায়, তা না তুমি বউয়ের ভয়ে সিনেমা দেখা বন্ধ করে দিয়েছো। আমাকে দেখো কিভাবে বউ সামলাতে হয়, আমাকে দেখে শিখো শালা বাবু। রাফি কথাগুলো বলে পাশে তাকাতেই দেখলো আয়রা রেগে বোম হয়ে গেছে। এটা দেখে রাফি বোকার মতো হেসেতে বলল, আরহাম খবরদার, বউয়ের কথা ছাড়া এক পাও নড়বে না। জামাই কি করবে তা বউ ঠিক করে দেবে, এটাই ফাইনাল। তোমার আপুকে আমি যেমন সম্মান শ্রদ্ধা করি, এরকম তুমিও করবে। ঠিক বলেছি না বউ? আয়রা উঠে রাফির কাছে আসলো। রাফি ভয় ঘামতে লাগলো। আয়রা রাফির কলার চেপে ধরে বলল, সামনে ছোট ভাই বসে আছে, না হলে আজ তোর শখ মিটিয়ে দিতাম শয়তান বেটা। বউকে পায়ের নিচে রাখার শখ তখন এমনিতেই জানালা দিয়ে পালাতো। আরহাম ব্যাপারটা দেখে বেশ মজা পেল, তাই দুষ্টু একটু হেসে বলল, আমি চোখ বন্ধ করে আছি আপু, তুমি দুলাভাইকে যা শিক্ষা দেওয়ার দিয়ে দাও। ছোট ভাইয়ের সামনে লজ্জা পেতে হবে না। এই শালা বাবু, চিটিং করবে না। আমি কিন্তু অল টাইম তোমাকে সাপোর্ট করি। হাতে একটু কায়দায় পড়েছি বলে তোমার মতন ব্যাঙ্গলাথি মারবে? এই বেটা, তোর এত বড় সাহস আমার ভাইকে ব্যাং বলিস? আর তুই কি হাতি? কাল রাতের কথা ভুলে গেছিস? 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়েছিলি, ভুলে গেছিস? আরহাম এবার চোখ বড় বড় করে রাফির দিকে তাকালো। রাফি উঠে আয়রাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, সব জায়গায় পার্সোনাল কথা বলতে হয় না বেবি, এটা কতবার বোঝাবো। চলো আমরা সিনেমা নিয়ে প্ল্যান করি। রাফির কাণ্ড দেখে আরাম হেসে উঠল। বিকেল 4টা, এখনো আরাম কাজ করছে। রাফি এসে আরামকে টেনে চেয়ার থেকে তুলে বলল, আরে চলো মিয়া, তোমার অফিসে বউ নেই যে লাঞ্চের পরে চলে গেছে, আজ আর আসবে না। কিন্তু কাজের কি হবে? ওটা কালকে সকাল সকাল এসে কমপ্লিট করতে পারবে, চলো তাড়াতাড়ি। বলেই আরামকে নিয়ে বাইরে আসলো রাফি। আরাম বাইরে এসে দেখলো আয়রা আর তার মেয়ে রুহি অলরেডি গাড়িতে বসে আছে। আরাম উঠতেই রুহি আরামের কোলে বসে বলল, মামা আমরা কিন্তু আজকে ভূতের সিনেমা দেখতে যাচ্ছি, তুমি কি ভয় পাবে মামা?